সো আমরা আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। তাহলে আমরা এই চ্যাপ্টারে আমাদের অনেকগুলো টাইপস আছে, ওই টাইপসগুলো আমরা কভার করব। টাইপসগুলো কভার করার সাথে সাথে আমরা ওইগুলোর আন্ডারে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো সলভ করার ট্রাই করব, ঠিক আছে? তাহলে আমরা যদি ফার্স্টলি কোয়েশ্চেন টাইপগুলো থেকে যাই, যে আমাদের প্রথম টাইপে কী আছে, আমাদের টাইপ ওয়ানটা হচ্ছে রিলেশন বিটুইন টেম্পারেচার স্কেলস। তো টেম্পারেচার স্কেলস আমাদের কী কী আছে? টেম্পারেচার স্কেলস আছে তিনটা, একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। তাহলে এই তিনটা টেম্পারেচার স্কেলের ভিতরে যে রিলেশনটা আছে এটা আমরা প্রকাশ করে হচ্ছে C/5 ইকুয়ালস টু F-32/9 ইকুয়ালস টু K-273/5। তো এটা আসছে কীভাবে? এটা আসছে হচ্ছে আপার পয়েন্ট আর লোয়ার পয়েন্টের ডিফারেন্স থেকে। তো সি এর ক্ষেত্রে লোয়ার পয়েন্ট কি 0 আর আপার পয়েন্ট কি 100 সেলসিয়াস -0 ইকুয়ালস টু ফারেনহাইটের ক্ষেত্রে লোয়ার পয়েন্ট হচ্ছে 32 আর আপার পয়েন্ট হচ্ছে 212 -32, আর ক্যালভিনের ক্ষেত্রে লোয়ার পয়েন্ট হচ্ছে 273/373 -273। তো আলটিমেটলি এই রিলেশনটা থেকেই আসলে কনভার্ট করে এই মেইন ফর্মুলা আসছে। তো এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের আইস পয়েন্ট কি? আইস পয়েন্ট হচ্ছে লোয়ার পয়েন্ট, আর স্টিম পয়েন্ট কি? স্টিম পয়েন্ট হচ্ছে আপার পয়েন্ট। তাহলে আমরা যদি একটা ম্যাথ দেখি যে at what temperature do the Celsius and Fahrenheit scales show a difference of 40 degree? আচ্ছা, তাহলে বলছে যে কোন টেম্পারেচারে, মানে কত টেম্পারেচারে তোমার সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল এর ডিফারেন্সটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমাকে বলছে যে ধরো ফারেনহাইট মাইনাস সেলসিয়াস সমান হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে কোন তাপমাত্রায় হবে ওইটা বের করতে হবে। তো আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যে সম্পর্কটা জানি এটা কি, সেটা হচ্ছে তোমার C/5 ইকুয়ালস টু হচ্ছে F-32/9। তাহলে এখান থেকে যদি আমরা একটু কনভার্ট করি তাহলে আমরা এফের জায়গায় কী লিখতে পারি? এফের জায়গায় লিখতে পারি 40 + C। তাইলে C/5 ইকুয়ালস টু হচ্ছে 40 + C -32/9। তো আলটিমেটলি এখানে আমাদের কী আসে? C/5 ইকুয়ালস টু হচ্ছে C + 8/9। তাহলে আমরা যদি এখানে উভয় পাশে যদি গুণ করে দিই তাহলে আমাদের কী আসে দেখো, 9C ইকুয়ালস টু আসে 5C + 40। এখান থেকে যদি আমরা C এর ভ্যালুটা এক্সট্রাক্ট করি তাহলে আমাদের C এর ভ্যালুটা আসে হচ্ছে 10 ডিগ্রি। তার মানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের ডিফারেন্স 40 ডিগ্রি। এখানে যেহেতু আলটিমেটলি কোনো স্কেল বলে দেওয়া হয় নাই, তো আমরা যে কোনো একটা স্কেলে বের করলেই হবে। তো আমরা এটা ফারেনহাইট স্কেলেও বের করা যায়, তাহলে আমরা সি এর জায়গায় আমরা সাবস্টিটিউট করতাম ফারেনহাইটকে, তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে মানটা বের হতো। তাইলে আমরা যদি আমাদের নেক্সট টাইপটা দেখি, যেটা হচ্ছে টেম্পারেচার মেজারমেন্ট বা থার্মোমিটার। সে থার্মোমিটারের মাধ্যমে আমরা কীভাবে একটা টেম্পারেচার মাপি। তো এটা হচ্ছে তোমার দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে 2 ফিক্সড মেথড, একটা হচ্ছে 1 ফিক্সড মেথড। 2 ফিক্সড মেথড কি? 2 ফিক্সড মেথডের ক্ষেত্রে আমরা আইস পয়েন্ট আর স্টিম পয়েন্ট দুইটাই ইউজ করি একটা প্রপার্টি এক্সের ক্ষেত্রে, আর 1 ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি ট্রিপল পয়েন্ট। সো ট্রিপল পয়েন্ট কি? পানি বা ট্রিপল পয়েন্ট মানে কি? ট্রিপল পয়েন্ট হচ্ছে যে তাপমাত্রা ও চাপে পানি 3 অবস্থাতেই থাকতে পারে। 3 অবস্থা কি? বরফ, পানি বা তরল, গ্যাসীয় এবং কঠিন, এই 3 অবস্থাতেই যে তাপমাত্রা চাপে থাকতে পারে ওইটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট। তাহলে 2 ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি? 2 ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে থিটা মাইনাস থিটা আই, সেটা হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে। থিটাটা হচ্ছে টেম্পারেচার, থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো এক্স হচ্ছে গিয়ে তোমার তাপমাত্রিক ধর্মটা বা প্রপার্টি যেটা, আর এটা হচ্ছে তাপমাত্রা।
আর ওয়ান ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে আমরা কী জানি, টি ইকুয়ালস হচ্ছে 273.16 ইন্টু এক্স বাই এক্স টি আর। এই ফর্মুলা ইউজ করে আমরা তাপমাত্রা মেজার করতে পারি। তাহলে আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি যে in a constant volume gas thermometer the pressure at triple point of water is 20 pascal and the pressure of dry ice is 14.3 pascal. What is the temperature of the dry ice? আচ্ছা তাহলে আমাদের ড্রাই আইসের টেম্পারেচারটা বের করতে হবে। যেহেতু ট্রিপল পয়েন্ট দেওয়া আছে তাহলে আমরা ট্রিপল পয়েন্টের ক্ষেত্রে জানি টি ইকুয়ালস টু হচ্ছে 273.16 ইন্টু এক্স বাই এক্স টি আর। তাহলে এখানে আমার 273.16, এখানে আমাদের এক্সের ভ্যালুটা কত, এক্সের ভ্যালুটা হচ্ছে নর্মালি যেটা হচ্ছে 14.3, আর ট্রিপল পয়েন্টের ভ্যালুটা কত, ট্রিপল পয়েন্টে হচ্ছে ভ্যালুটা আমাদের 20। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করার মাধ্যমে আমরা আমাদের টেম্পারেচারটা পেয়ে যাব। আমাদের টেম্পারেচারটা এখানে হচ্ছে 195.13 কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা এটা পেলাম। সো এখন আমরা টাইপ 3টা দেখব। টাইপ 3টা আমাদের কী বলতেছে, টাইপ 3টা হচ্ছে ফল্টি থার্মোমিটার। মানে থার্মোমিটার যদি কোনো সমস্যা থাকে বা ফল্ট থাকে, তো ফল্ট থাকলে কী হয়, ফল্ট থাকলে হচ্ছে আমাদের নর্মালি যে থার্মোমিটারের আইস পয়েন্ট আর স্টিম পয়েন্ট আছে ওইটা চেঞ্জ হইতে পারে যে কোনো একটা থার্মোমিটারের ক্ষেত্রে। তো এখানে যেটাই হোক আইস পয়েন্ট আর স্টিম পয়েন্ট যদি চেঞ্জ হয় তাও আমাদের রিলেশনটা বা ইকুয়েশনটা সেমই থাকবে, যেহেতু দুইটাই ফিক্সড। ফল্টি লোয়ার পয়েন্ট আর ফল্টি আপার পয়েন্ট যেহেতু ফিক্সড, সেক্ষেত্রে আমাদের রিলেশনটা কনস্ট্যান্টই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো এখানে দেখো C-0/100 ইকুয়ালস টু F-32/180 ইকুয়ালস টু, এটা হচ্ছে ফল্টি থার্মোমিটারের ক্ষেত্রে, যে ফল্টি থার্মোমিটারের লোয়ার পয়েন্ট আমাদের দেয়া থাকবে, আপার পয়েন্ট দেওয়া থাকবে, ওইটার বেসিসে আমরা বের করতে পারবো যে ফল্টি থার্মোমিটারে আমাদের অ্যাকচুয়ালি তার টেম্পারেচারটা কত মাপতেছে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে এ পেশেন্টস টেম্পারেচার ইজ মেজার্ড অ্যাজ 45 ডিগ্রি সেলসিয়াস অন এ ফল্টি থার্মোমিটার। তার মানে কি, ফল্টি থার্মোমিটারের আমাদের তাপমাত্রাটা কত মাপছে, 45 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য আইস পয়েন্ট অ্যান্ড স্টিম পয়েন্ট অন দিস থার্মোমিটার, মানে ফল্টি থার্মোমিটারের ক্ষেত্রে আইস পয়েন্টটা হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম পয়েন্টটা হচ্ছে 107 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টেম্পারেচার ইন ফারেনহাইট? আচ্ছা, তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে অ্যাকচুয়াল টেম্পারেচারটা বের করতে বলছে। তো ফারেনহাইটের সাথে আমাদের ফল্টি থার্মোমিটারের যে রিলেশনটা সেটা আমরা কীভাবে লিখতে পারি, F-32/180 ইকুয়ালস টু হচ্ছে ফল্টি থার্মোমিটারের তাপমাত্রা মাইনাস ফল্টি থার্মোমিটারের এক্স আইস বাই ফল্টি থার্মোমিটারের এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাইলে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে যে ফারেনহাইট -32/180 ইকুয়ালস টু হচ্ছে আমাদের ফল্টি থার্মোমিটারের তাপমাত্রা কত, 45 মাইনাস এক্স আইস এখানে কত, আইস পয়েন্টটা হচ্ছে 3 ডিগ্রি আর স্টিম পয়েন্টটা হচ্ছে 17 ডিগ্রি, তাইলে 107 মাইনাস 3। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাইলে F-32/180 ইকুয়ালস টু হবে আমাদের 45 মাইনাস 3 হচ্ছে তোমার 42 আর 104। এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমরা ফারেনহাইট স্কেলে অ্যাকচুয়াল তাপমাত্রাটা পেয়ে যাব। তো আমাদের যেহেতু আমাদের অ্যাকচুয়াল তাপমাত্রা বের করতে বলছে ফারেনহাইট স্কেলে, তাহলে ফারেনহাইট স্কেলে আমাদের অ্যাকচুয়াল তাপমাত্রা কত আসে, অ্যাকচুয়াল তাপমাত্রা আসে 104.68 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ ছিল। তাহলে আমরা যদি আমাদের নেক্সট টাইপে যাই, যেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। তো ইন্টারনাল এনার্জিটা কি, ইন্টারনাল এনার্জি হচ্ছে অফ এ আইডিয়াল গ্যাস ডিপেন্ডস অনলি অন দ্য টেম্পারেচার। মানে একটা যদি আমাদের কাছে যদি একটা আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস থাকে, ওই গ্যাসের যে ইন্টারনাল এনার্জি আছে বা অভ্যন্তরীণ শক্তি, ওইটা তোমার ডিপেন্ড করে ওইটার টেম্পারেচারের উপর। আর এটা হচ্ছে ইন্টারনাল এনার্জিটা হচ্ছে সাইক্লিক প্রসেস, মানে এটা হচ্ছে তোমার ডেল্টা ইউ, মানে যদি একটা চক্রীয়
প্রক্রিয়া থাকে ওইটার ক্ষেত্রে তোমার ডেল্টা ইউটা হচ্ছে 0। সো ডেল্টা ইউ এর ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা দেখি, যে ফর্মুলা হচ্ছে ডেল্টা ইউ ইকুয়ালস টু হচ্ছে f/2 nr del t। তো এখানে এফটা হচ্ছে ফ্রিডম অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। তো ডিগ্রিজ অফ ফ্রিডম কিসের জন্য কী হতে পারে? 3 হচ্ছে তোমার মনোঅ্যাটমিকের জন্য, মানে এক পারমাণবিকের জন্য, 5 হচ্ছে তোমার ডায়াটমিকের জন্য বা দ্বিপারমাণবিকের জন্য। আবার ডেল্টা ইউ সমান আমরা আবার কি লিখতে পারি? f/2 ইকুয়ালস হচ্ছে p2 pv মাইনাস p1 pv। এটা কি? এটা হচ্ছে গিয়ে তোমার আদর্শ গ্যাসের সূত্র আমরা যেটা পড়ছিলাম, যে পিভি ইকুয়ালস টু আদর্শ সূত্র, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে আমরা কনভার্ট করে লিখতে পারি। তাহলে আমরা যদি আমাদের একটা কোয়েশ্চেন দেখি, 1 meter square of gas at 37 degree Celsius and atmospheric pressure is expanded to 1.2 meters cube at the same pressure. Calculate the change in internal energy. Assume F equal to 5 for air। আচ্ছা, তাহলে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত দেওয়া আছে? ডিগ্রিজ অফ ফ্রিডম দেওয়া আছে 5। তাহলে আমরা ফর্মুলা হিসেবে লিখতে পারি, আমরা ফর্মুলা হিসেবে জানছি যে ডেল্টা ইউ ইকুয়ালস টু হচ্ছে f/2 nr t। তো এখন আমাদের কী দেওয়া আছে? আমাদের এখানে টেম্পারেচার দেওয়া আছে, অ্যাটমসফেরিক প্রেশার দেওয়া আছে, আর আমাদের চেঞ্জটা হয়েছে কোথায়? চেঞ্জটা হয়েছে ভলিউমে। তো যেহেতু চেঞ্জটা হয়েছে ভলিউমে, তাহলে আমাদের পিভি আকারে লেখা লাগবে। তাহলে যেহেতু আমাদের অ্যাটমসফেরিক প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে f/2 p ডেল্টা ভি আমরা লিখতে পারি। তো এখানে ডেল্টা ভিটা কত? ডেল্টা ভি হচ্ছে 1.2 মাইনাস 1, তাহলে যে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5, তাহলে 5/2 ইন্টু আমাদের প্রেশারটা কত? প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশার বা 1 atm, আমার প্রেস স্কেলে লিখলে 101,325 ইন্টু ডেল্টা ভিটা কত? 1.2 মাইনাস 1। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, যে 2.5 ইন্টু 101,325 ইন্টু 0.2, তাহলে ক্যালকুলেট করলে আমাদের চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা কত আসে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা আসে হচ্ছে 50662.5 জুল। ঠিক আছে? যেহেতু এখানে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম দেওয়া ছিল 5, এই জন্য আমরা এখানে 5 বসাইছি। বা আলটিমেটলি আমরা যদি মনোঅ্যাটমিক হইতো, বা মনোঅ্যাটমিকের ক্ষেত্রে আমরা বসাইতাম 3, আর ডায়াটমিকের ক্ষেত্রে 5 হয়। নর্মালি আদর্শ ক্ষেত্রে ডায়াটমিক থাকে, এই জন্য আমরা 5ই বসাই। তাহলে আমরা যদি যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন টাইপে, যেটা হচ্ছে ওয়ার্ক, মানে কতটুকু কাজ হয় বা কৃতকাজ। তো কৃতকাজের ক্ষেত্রে ইজ ওয়ার্ক ইজ ডান ওয়েন গ্যাস এক্সপ্যান্ডস অর কম্প্রেসেস, মানে গ্যাসের যখন আয়তন বৃদ্ধি পায় বা আয়তন হ্রাস পায় তখন কাজ হয়। তো এটার ক্ষেত্রে যদি আইসোবেরিক হয়, আইসোবেরিক কি? আইসোবেরিক হচ্ছে তোমার প্রেশারটা কনস্ট্যান্ট। যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে তখন ওইটাকে বলে আইসোবেরিক। সো আইসোবেরিকের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে W ইকুয়ালস টু পি ডেল ভি। পি ডেল ভি হচ্ছে এখানে ভি এর আয়তনের পরিবর্তন হয়। আর জেনারেলের ক্ষেত্রে, জেনারেল বলতে হচ্ছে তোমার প্রেশারটা কনস্ট্যান্ট না। যদি প্রেশার কনস্ট্যান্ট না থাকে তাহলে আমাদের কী করতে হবে? এখানে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু প্রেশারটা একটা ফাংশন আকারে থাকবে। তো এক্সপানশনের ক্ষেত্রে কি? এক্সপানশনের ক্ষেত্রে হচ্ছে ওয়ার্কের কৃতকাজটা 0 থেকে বড় হয়, আর কম্প্রেশনের ক্ষেত্রে কৃতকাজ 0 থেকে ছোট হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি, যে calculate the work done when 1 mole of ideal gas expands at normal temperature and pressure to increases its volume by 1 Kelvin। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? যে এক্সপ্যান্ড হয়েছে গ্যাসটা, আর এটার তাপমাত্রা কত ছিল? 1 কেলভিন, আর কত মোল গ্যাস? 1 মোল। তো আমরা কি জানি? কনস্ট্যান্ট প্রেশারের ক্ষেত্রে W ইকুয়ালস টু হচ্ছে পি ডেল ভি। তো এখানে আমরা কি লিখতে পারি? পি ডেল ভির ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার পি ডেল ভিকে কনভার্ট করে এন আর ডেল টি, কারণ আইসোবেরিকের ক্ষেত্রে আমরা জানি ভি সমানুপাতিক টি। তাইলে আমরা এখানে দেওয়া আছে 1 মোল,
আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হচ্ছে 8.314, আর ডেল ভিটা কত, ডেল টিটা হচ্ছে আবার 1, এখানে হচ্ছে 1 কেলভিন পরিবর্তন। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের ভ্যালুটা আসে 8.314 জুল। তাহলে আমাদের এই ক্ষেত্রে কৃতকাজটা কত, এই ক্ষেত্রে কৃতকাজটা হচ্ছে 8.314 জুল। সো আলটিমেটলি আমরা আস্তে আস্তে আমাদের মেইন টাইপগুলোতে যাচ্ছি, যেটা হচ্ছে প্রথম টাইপ কি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে কি, কনসারভেশন অফ এনার্জি অ্যাপ্লাইড টু থার্মোডাইনামিক সিস্টেম। তো এটার ক্ষেত্রে কি, হিট অ্যাডেড ইকুয়ালস টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস ওয়ার্ক ডান। তো আমাদের বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে, ডি কিউ ইকুয়ালস টু হচ্ছে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তার মানে চেঞ্জ ইন হিট ইকুয়ালস হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস চেঞ্জ ইন ওয়ার্ক, তার মানে কতটুকু কৃতকাজ হয়েছে। আবার এখানে আমরা কৃতকাজকে পি ডেল ভি আকারে লিখতে পারি। তাহলে আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি যে a system absorbs 1500 joule of heat and performs 82 joule of work. What is the change in internal energy in the system? আচ্ছা, তাইলে যেহেতু আমাদেরকে বলছে কি সিস্টেম অ্যাবজর্বস 1500 জুল অফ হিট, তার মানে আমাদের ডেল কিউ হচ্ছে 1500 জুল, আর ওয়ার্ক ডান কত, ডেল ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 82 জুল। তাইলে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র হিসেবে আমরা কী জানি, ডেল কিউ ইকুয়ালস টু হচ্ছে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তো এখান থেকে আমরা বলতে পারি কি, ডেল ইউ সমান হচ্ছে ডেল ডাব্লিউ ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। তো ডেল কিউ এর ভ্যালুটা হচ্ছে কত, 1500, আর ডেল ডাব্লিউ এর ভ্যালুটা হচ্ছে 82। তো এখান থেকে আমরা বের করতে পারি যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা কত, 1418 জুল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে আমাদের চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে 1418 জুল, যেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে আমরা বের করছি। তাহলে আমরা আমাদের নেক্সট টাইপে যাচ্ছি, যেটা হচ্ছে কনভার্সন অফ এনার্জি, তার মানে যেখানে এনার্জিটা কনভার্ট হয়। তো মেকানিক্যাল এনার্জি বা পটেনশিয়াল বা কাইনেটিক, মেকানিক্যাল এনার্জি কি, যান্ত্রিক এনার্জিটা যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে পটেনশিয়াল বা বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি, ক্যান বি কনভার্টেড ইনটু হিট এনার্জি। তার মানে গতিশক্তি বা বিভব শক্তি কিসে রূপান্তরিত হতে পারে, তাপশক্তিতে। তো এটার ক্ষেত্রে আমাদের যে কিটা আছে এটা হচ্ছে যে ডাব্লিউ ইকুয়ালস টু জে কিউ, যেটা হচ্ছে কনভার্সনের সূত্র। আবার আমরা কি লিখতে পারি, এম জি এইচ বা বিভব শক্তি ইকুয়ালস টু হচ্ছে এম এস ডেল টি, আবার হাফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু এম এস ডেল থিটাও লেখা যায়। আবার এটা হচ্ছে তোমার এম এস ডেল টি হচ্ছে তোমার অবস্থার পরিবর্তনের জন্য, তাপমাত্রার পরিবর্তনের জন্য, টেম্পারেচার চেঞ্জের জন্য কি, যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে এম এস ডেল টি, আর যদি তোমার অবস্থার পরিবর্তন হয় তাহলে অবস্থার পরিবর্তনের জন্য এম এল এফ অথবা এম এল ভি, যে কোনো একটা। তাহলে আমরা যদি এই টাইপের কোয়েশ্চেনটা দেখি যে water falls from height of 50 meter, calculate the temperature difference between the water at top and bottom. আচ্ছা, তাহলে আমাদের কী দেওয়া আছে যে টেম্পারেচারটা তোমার পানি কত উপর থেকে পড়তেছে, 50 মিটার। যেহেতু পানি পড়তেছে 50 মিটার উপর থেকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে এখানে পানি একটা বিভব শক্তি আছে যেটা হচ্ছে এম জি এইচ, যেটা সমান হচ্ছে এম এস ডেল থিটা। তাহলে আমাদের কি বলছে এখানে, ক্যালকুলেট দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য ওয়াটার এট টপ অ্যান্ড বটম। তাহলে আমাদের ডেল থিটার ভ্যালুটা বের করতে হবে। তো ডেল থিটার ভ্যালুটা কি, ডেল থিটার ভ্যালুটা হচ্ছে এখানে এম এম কাটা যাবে, তাইলে আমরা বলতে পারি যে জিএইচ বাই এস। তো জি হচ্ছে 9.8, হাইটটা হচ্ছে 50 মিটার, আর পানির ক্ষেত্রে স্পেসিফিক হিটটা কত, পানির ক্ষেত্রে স্পেসিফিক হিটটা হচ্ছে 4200 বা 4200 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা,
তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করার মাধ্যমে আমাদের ভ্যালুটা আসে কত, 0.1167 কেলভিন, অথবা এটাকে তোমার সেলসিয়াসে লেখা যায়, যে কোনো একটা কেলভিনও লিখতে হয়, যেহেতু পার্থক্যের তোমার সব স্কেলেই পার্থক্য সেমই হয়, তো কেলভিন স্কেলও যা, সেলসিয়াস স্কেলও তাই, সো ম্যাটার করে না। তো আমাদের টপ আর বটমের টেম্পারেচারের ডিফারেন্সটা কত, টেম্পারেচার ডিফারেন্সটা হচ্ছে 0.1167 কেলভিন বা সেলসিয়াস এনিথিং। তাহলে এবারে যদি আমরা আমাদের টাইপ 8টা দেখি, তা টাইপ 8 কী বলে, যে মোলার স্পেসিফিক হিট, তার মানে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ কি, মোলার আপেক্ষিক তাপ কিছু হতে পারে, কনস্ট্যান্ট প্রেশারে একটা হতে পারে, মানে যদি চাপটা কনস্ট্যান্ট থাকে, আর স্পেসিফিক হিটটা আবার কনস্ট্যান্ট ভলিউমে হতে পারে যদি আয়তন কনস্ট্যান্ট থাকে। তো স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে সিপি, আর স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে সিভি। তো সিপি আর সিভি এর ভিতরে যে রিলেশনটা, সেটা হচ্ছে কি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হচ্ছে আর, সিপি মাইনাস সিভি ইকুয়ালস হচ্ছে আর, আর এর ভ্যালু আমরা আগেই জানি, আর এর ভ্যালু হচ্ছে তোমার এসআই ভ্যালু হচ্ছে 8.314। আবার এখানে আমরা বলতে পারি গামা ইকুয়ালস হচ্ছে সিপি বাই সিভি বা 1+2/f, এটাও লেখা যায়। এফ হচ্ছে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি, যে ফর গ্যাস গামা ইকুয়ালস টু 1.5, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিপি ইন টার্মস অফ আর। আচ্ছা, তাহলে সিপি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে কিসে, টার্মস অফ আর। তাহলে আমরা জানি যে আমাদের গামা সমান আমরা লিখতে পারি সিপি বাই সিভি, আবার আমরা লিখতে পারি যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হচ্ছে আর। তাহলে আমরা এই যে সিভিটা আছে, এই সিভিটাকে আমরা কী করতে পারি, এই সিভিটাকে আমরা কনভার্ট করে নিতে পারি সিপি এর বেসিসে। কীভাবে কনভার্ট করা যায়, আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আমরা 1.5 ইকুয়ালস টু হচ্ছে সিপি বাই সিভি, তার মানে সিপি এর ভ্যালুটা হচ্ছে 1.5 সিভি। যেহেতু সিভি এর ভ্যালুটা হচ্ছে 1.5 সিপি, 1.5 সিপি, তাইলে আমাদের সিভি এর ভ্যালুটা কী হবে, সিভি এর ভ্যালুটা হবে সিপি বাই 1.5। তাহলে এখানে যদি আমরা সিপি এর ভ্যালুটা বের করতে হবে ইন টার্মস অফ আর, তাহলে আমরা এখানে সিপি আর সিভি এর ভ্যালুটা সাবস্টিটিউট করে লিখতে পারি কি, সিপি বাই 1.5 ইকুয়ালস টু আর। তাহলে এখানে যদি আমরা একটু কনভার্ট করি, যে 1.5কে কী লেখা যায়, 3/2, তাহলে 2 সিপি বাই 3 ইকুয়ালস টু আর। আর এখানে যদি আমরা একটা লসাগু নিয়ে নিই, তাহলে 3CO2 লিখলে সিপি ইকুয়ালস টু আর। এখান থেকে আমরা বলতে পারি সিপি ইকুয়ালস টু হচ্ছে 3R। সিপি ইকুয়ালস টু কী বলা যায়, সিপি ইকুয়ালস টু হচ্ছে 3R, ঠিক আছে। তাহলে আমরা যদি আমাদের নেক্সট টাইপে যাই, টাইপ 9টা কি, যে থার্মোডাইনামিক প্রসেস। তো থার্মোডাইনামিক প্রসেসটা কি, থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যে আইসোথার্মাল, তার মানে যদি তাপমাত্রা সেম থাকে, মানে টেম্পারেচার কনস্ট্যান্টের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকে। আর এডিয়াবেটিক কি, নো হিট চেঞ্জ, তার মানে তোমার তাপের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকে। এটার ক্ষেত্রে আমরা আইসোবেরিকের ক্ষেত্রে কি, আইসোবেরিকের ক্ষেত্রে আমরা জানি ওয়ার্ক ডান হচ্ছে এনআরটি লন V2/V1, যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, এখানে ভলিউমের চেঞ্জ হয়। আর এডিয়াবেটিকের ক্ষেত্রে কি, এডিয়াবেটিকের হচ্ছে তোমার এনআর ইন্টু T1 মাইনাস T2 বাই গামা মাইনাস 1। এখানে গামা কি, গামার ভ্যালুটা হচ্ছে তোমার চেঞ্জ হয় তোমার মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে একটা, ডায়াটমিকের ক্ষেত্রে, ট্রায়াটমিকের ক্ষেত্রে ভ্যালুগুলো একটার ক্ষেত্রে একটা ডিফারেন্স থাকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি, a gas at STP is expanded isothermally to 3 times its volume, what is the final pressure। তাহলে আমাদের আইসোথার্মালি এটা চেঞ্জ হয়েছে, তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় চেঞ্জ হয়েছে। তো যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় চেঞ্জ হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, আইসোথার্মালের ক্ষেত্রে তোমার আমরা জানি পিভি হচ্ছে তোমার কনস্ট্যান্ট,
তাহলে যেহেতু পিডি কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে P1V1 ইকুয়ালস টু হচ্ছে P2V2। তাহলে এখান থেকে লেখা যায় P2/P1 ইকুয়ালস টু হচ্ছে V1/V2। যেহেতু বলছে কি এখানে ভলিউমটা হচ্ছে 3 টাইমস, তাহলে ভলিউমটা 3 টাইমস হলে লেখা যায় কি V2 ইকুয়ালস টু হচ্ছে 3V1, যেটা আমরা বলতে পারি যে V1/V2 সমান হচ্ছে 1/3। তাহলে P2 সমান কি লেখা যায়? P2 সমান লেখা যায় 1/3 ইন্টু আমাদের P1 এর ভ্যালুটা কত? P1 এর ভ্যালুটা হচ্ছে STP-তে, তাহলে STP-তে P1 এর ভ্যালুটা হচ্ছে 1 ATM। তাহলে 1 ATM-কে আমরা যদি এখন কনভার্ট করি তাহলে আমরা লেখা যায় 0.333 ATM, বা এটাকে পে স্কেলও নেওয়া যায়। যেহেতু আমাদের কোনো STP বলছে তাহলে STP-তে ATM আমরা লিখতে পারি, সমস্যা নেই। তো এটা ছিল আমাদের টাইপ 9। সো এখন আমরা টাইপ 10টা দেখবো। সো টাইপ 10টা কি? হিট ইঞ্জিন এফিসিয়েন্সি, যেটা হচ্ছে তোমার কার্নো ইঞ্জিনের জন্য, বা কার্নোট ইঞ্জিন বলে, এটা কার্নো ইঞ্জিন বলে, বিজ্ঞানী কার্নো এটাকে ইনভেন্ট করছে। তো এই ক্ষেত্রে কি হিট ইঞ্জিন কনভার্টস হিট ইনটু ওয়ার্ক, তার মানে এখানে তাপ কাজে রূপান্তরিত হয়। আর এফিসিয়েন্সি ডিপেন্ডস অন হিট অ্যাবজর্বড Q1 আর হিট রিজেক্টেড, মানে কতটুকু গৃহীত তাপ আর বর্জিত তাপের অনুপাতের উপর এফিসিয়েন্সিটা ডিপেন্ড করে। এফিসিয়েন্সি হিসেবে লেখা যায় এফিসিয়েন্সি ইকুয়ালস টু W/Q1 বা 1 - Q2/Q1। আবার যদি আমরা টেম্পারেচারের বেসিসে লিখি তাহলে 1 - T2/T1ও লেখা যায় এফিসিয়েন্সিকে। সো আমরা যদি এখন একটা ম্যাথ দেখা ট্রাই করি, এ কার্নো ইঞ্জিন হ্যাজ অ্যান এফিসিয়েন্সি অফ 50%, তাহলে এফিসিয়েন্সিটা কত? এফিসিয়েন্সিটা হচ্ছে 50% বা 0.5। when the sink temperature is 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে সিঙ্ক টেম্পারেচারটা কত? 27। এটা যদি আমরা ক্যালভিনে নিয়ে যাই তাহলে আমরা সিঙ্ক কত? T2, তাহলে T2 সমান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। বাই হাউ মাচ শুড দ্য সোর্স টেম্পারেচার বি ইনক্রিজড টু মেক দ্য এফিসিয়েন্সি 60%? তার মানে আমাদের ইনিশিয়াল এফিসিয়েন্সিটা কত? 0.5। তাহলে আমাদের ফাইনাল এফিসিয়েন্সিটা কত? ফাইনাল এফিসিয়েন্সিটা হচ্ছে তোমার 0.6। তাহলে আমাদের কী বলছে যে সোর্সকে কতটুকু বাড়াইতে হবে যেন এফিসিয়েন্সিটা ইনক্রিজ হয়ে 60% হয়। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কী বের করতে হবে? যেহেতু আমাদের এখানে সিঙ্কের টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে আমরা প্রথমে সোর্সের টেম্পারেচারটা আলাদা করে বের করে নেব। তাহলে আমরা এফিসিয়েন্সির ক্ষেত্রে জানি N ইকুয়ালস টু 1 - T2/T1। তো প্রথম ক্ষেত্রে কি? প্রথম ক্ষেত্রে 0.5 ইকুয়ালস টু হচ্ছে 1 - 300 কেলভিন বাই আমরা ধরে নিতে পারি T1। ঠিক আছে, তাইলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করার মাধ্যমে আমরা বলতে পারি যে 300/T1 ইকুয়ালস টু হচ্ছে 0.5, তার মানে T1 এর ভ্যালুটা হচ্ছে 600 কেলভিন। তাহলে আমাদের আলটিমেটলি প্রথম ক্ষেত্রে সোর্সের ভ্যালুটা কত? 600 কেলভিন। তো আমাদের পরের ক্ষেত্রে বের করতে হবে সোর্সের ভ্যালুটা কত। তো পরের ক্ষেত্রে আমরা জানি এফিসিয়েন্সিটা কত? এফিসিয়েন্সি 0.6, তার মানে আবার এখানে 1 - T2/T1, এখানে সোর্সটা কিন্তু সেম বা কনস্ট্যান্ট থাকবে। তাহলে 0.6 ইকুয়ালস টু 1 - T2, T2 ভ্যালুটা কত? 300। সো 300/T1, তাহলে এখানে 300/T1 ইকুয়ালস টু হচ্ছে 0.4, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে সোর্সের ভ্যালুটা হচ্ছে 750 কেলভিন। তো প্রথম ক্ষেত্রে সোর্সের ভ্যালুটা কত? 600 কেলভিন। দ্বিতীয় ক্ষেত্রে সোর্সের ভ্যালুটা কত? 750 কেলভিন। তার মানে আমাদের সোর্সের ভ্যালুটা ইনক্রিজ করতে হয়েছে কত? 150 কেলভিন। তাহলে সোর্সের ভ্যালু যদি আমরা 150 কেলভিন ইনক্রিজ করি তাহলে আমাদের এফিসিয়েন্সিটা ইনক্রিজ হয়ে 50% থেকে 60% হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের নেক্সট
টাইপটা দেখি যে কার্নট সাইকেল বা কার্নো সাইকেলের কার্নো চক্রে কী হয়। তো কার্নো চক্রে যেটা হয়, অ্যান আইডিয়াল রিভার্সেবল সাইকেল কনসিস্টিং অফ 2 আইসোথার্মাল অ্যান্ড 2 অ্যাডিয়াবেটিক প্রসেস। তার মানে কি দুইটা সমষ্ণ প্রক্রিয়া থাকে, মানে কার্নো চক্রে দুইটা সমষ্ণ প্রক্রিয়া থাকে আর দুইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া থাকে। আর এটার ক্ষেত্রে ফর্মুলাসগুলো কী কী আছে, Q1/T1 ইকুয়ালস টু হচ্ছে Q2/T2। আর ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা আগেই দেখে আসছি যে 1 - T2/T1 ইন্টু 100% আছে ইফিসিয়েন্সি কার্নো ইঞ্জিনের। তাহলে আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি যে হোয়াট ইজ দ্য ইফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন স্টিম অ্যান্ড আইস পয়েন্ট। আচ্ছা, তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন। তো আমরা জানি যে স্টিম পয়েন্ট যেটা হবে সিঙ্ক, তাইলে আমরা সিঙ্কের ক্ষেত্রে বলতে পারি কি, সিঙ্কের ক্ষেত্রে T2 সমান হচ্ছে স্টিম পয়েন্ট হচ্ছে কি 100 ডিগ্রি, বা এটাকে আমরা লিখতে পারি 373 কেলভিন। আবার সোর্সের ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা বলতে পারি 273 কেলভিন। ঠিক আছে, যেহেতু এই কার্নো ইঞ্জিনটা স্টিম আর আইস পয়েন্টের মধ্যে কাজ করতেছে, তাহলে আমরা ইফিসিয়েন্সি বের করার জন্য বলতে পারি যে ইফিসিয়েন্সি ইকুয়ালস টু হচ্ছে 1 - T2/T1। তাহলে এখানে 1 - T2 এর ভ্যালুটা কত, T2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে T2 এর ভ্যালুটা হচ্ছে 273 আর T1 এর ভ্যালুটা হচ্ছে 373। তো এখানে একটা স্লাইড মিস্টেক আছে। তাহলে আমরা যদি ইফিসিয়েন্সিটা ক্যালকুলেট করি, তাহলে ইফিসিয়েন্সিটা কত, ইফিসিয়েন্সিটা হচ্ছে 0.268 ইন্টু 100%, তার মানে 26.8%। তাহলে এই স্টিম আর আইস পয়েন্টের মধ্যে ক্রিয়াশীল একটা কার্নো ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত, ইফিসিয়েন্সি হচ্ছে 26.8%। তাহলে আমরা যদি আমাদের নেক্সট টাইপে যাই, যেটা হচ্ছে কি রিফ্রিজারেটর। তো রিফ্রিজারেটরের মধ্যে কী হয়, রিফ্রিজারেটরের ক্ষেত্রে রিফ্রিজারেটর হচ্ছে কার্নো ইঞ্জিনের বিপরীত প্রক্রিয়া। এটা কি একটা রিভার্স হিট ইঞ্জিন, তার মানে কার্নো ইঞ্জিনের একটা রিভার্স প্রক্রিয়া, যেটা হচ্ছে এক্সট্রাক্টস হিট ফ্রম এ কোল্ড বডি ইউজিং এক্সটার্নাল ওয়ার্ক। তার মানে কার্নো ইঞ্জিনে কী হইতো, কার্নো ইঞ্জিনে হচ্ছে তাপ থেকে কাজ উৎপন্ন করতো। আর এখানে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কী হয়, রেফ্রিজারেটরের ক্ষেত্রে বাইরে থেকে কাজ দিতে হয়, বা এক্সটার্নাল ওয়ার্কের বেসিসে এটা কোল্ড বডি থেকে হিট এক্সট্রাক্ট করে। এটার ক্ষেত্রে তোমার ইফিসিয়েন্সি হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, এটাকে বলে সিওপি বা কে দ্বারা প্রকাশ করা হয়। তো কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, কে ইকুয়ালস টু হচ্ছে হিট রিমুভড বাই ওয়ার্ক ডান। তো হিট রিমুভড হচ্ছে Q2/W, বা W ইকুয়ালস টু লেখা যায় Q1 - Q2। তার মানে আমাদের হিট কে বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স হিসেবে লেখা যায় Q1 - Q2। আবার টেম্পারেচারের বেসিসে কী লেখা যায়, কে ইকুয়ালস টু হচ্ছে T2/T1 - T2। আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি যে a refrigerator has a coefficient of performance of 5. It extracts 250 joule of heat from the cold chamber per cycle. How much work is required per cycle? আচ্ছা, তাহলে আমাদের বলছে যে পার সাইকেলে কতটুকু কাজ হবে ওইটা বের করতে। তাহলে আমরা জানি কি, আমরা জানি কে ইকুয়ালস টু হচ্ছে Q2/W। তার মানে W ইকুয়ালস টু হচ্ছে Q2/K। তো এখানে দেখো যে হচ্ছে এক্সট্রাক্টস 250 জুল ফ্রম কোল্ড চেম্বার, তার মানে এখানে আমাদের রিমুভড হিটটা কত, রিমুভড হিটটাই হচ্ছে গিয়ে তোমার 250 জুল। আর ওয়ার্ক ডান কত দেওয়া আছে, ওয়ার্ক ডান হচ্ছে বের করতে হবে। আর আমাদের সিওপিটা কত দেওয়া আছে, বা কে ইকুয়ালস টু দেওয়া আছে 5। তার মানে আমরা এখানে বলতে পারি
250/5, তার মানে আমাদের আলটিমেটলি ওয়ার্ক ডানটা হচ্ছে 50 জুল। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের নেক্সট টাইপটা দেখি, আমাদের নেক্সট টাইপটা কী আছে, আমাদের নেক্সট টাইপটা আছে হচ্ছে এন্ট্রপি। তো এন্ট্রপি হচ্ছে তোমার, এন্ট্রপির বাংলা হচ্ছে বিশৃঙ্খলা বা বিশৃঙ্খলার পরিমাপ। তো আমরা বলতে পারি কি, মেজার অফ ডিসঅর্ডার বা chaos ইন এ আইসোলেটেড সিস্টেম, এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজেস। তার মানে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল হিসেবে আমরা কি জানি, থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল হিসেবে জানি যে একটা আইসোলেটেড সিস্টেমে এন্ট্রপি অলওয়েজ বৃদ্ধি পায়। তাহলে এন্ট্রপির ফর্মুলা হিসেবে আমরা কি দেখি, এন্ট্রপির ফর্মুলা, এন্ট্রপিকে আমরা প্রকাশ করি এস দ্বারা। তো এন্ট্রপির ফর্মুলা হিসেবে আমরা জানি ডিএস ইকুয়ালস হচ্ছে ডিএস ডিকিউ বাই টি। ডিকিউ হচ্ছে চেঞ্জ ইন হিট আর টি হচ্ছে তাপমাত্রা। যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, সো টেম্পারেচার চেঞ্জ যদি হয় তাহলে আমাদের ভ্যালুটা কি, ডেল এস ইকুয়ালস হচ্ছে এম এস লন টি টু বাই টি ওয়ান। আর যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, স্টেট চেঞ্জ হয় বা অবস্থার পরিবর্তন হয়, তাহলে ডেল এস ইকুয়ালস হচ্ছে এম এল ভি বাই টি অথবা এম এল এফ বাই টি। তাহলে আমরা যেটা কোয়েশ্চেন দেখি, calculate the change in entropy when 5 kg of water at 10 degree Celsius is heated to 100 degree Celsius। তো যেহেতু তোমার পানিটা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস গেছে, তার মানে এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তো এখানে আমরা বলতে পারি যে ডেল এস ইকুয়ালস টু হচ্ছে এম এস লন টি টু বাই টি ওয়ান। তো এখানে টি টুটা কত, টিটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস আমাদের ক্যালভিনে নিয়ে যেতে হলে 373 ক্যালভিন। আর টি ওয়ানটা কত, টি ওয়ানটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ক্যালভিনে নিয়ে যেতে হলে 283 ক্যালভিন। আর পানির ক্ষেত্রে স্পেসিফিক হিটটা কত, পানির ক্ষেত্রে স্পেসিফিক হিট হচ্ছে 4200 জুল পার কেজি পার ক্যালভিন। আর এখানে আমাদের ভরটাও দেওয়া আছে, ভরটা কত, ভরটা আছে তোমার 5 কেজি। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা বের করি এন্ট্রপিটা, দিলে 5 ইন্টু 4200 ইন্টু লন টি টু এর ভ্যালু কত, টি টু হচ্ছে 373 বাই 283। তাহলে এখানে লনের ভ্যালুটা আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলে আসা হচ্ছে 21000 ইন্টু লন 1.318। তাহলে লন 1.318 এর ভ্যালুটা কত আসে, লন 1.318 এর ভ্যালুটা আসে হচ্ছে 0.276। তো আমরা যদি আলটিমেট ক্যালকুলেশন করার পর আমাদের আনসারটা আসে হচ্ছে 5798 জুল পার ক্যালভিন। তাহলে আমাদের এন্ট্রপির ভ্যালুটা কত আসছে, 5798 জুল পার ক্যালভিন, যখন 5 কেজি এর পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরিত করা হয়। তো এখানে দেখো বলা আছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেছে, তার মানে এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আছে। যদি এখন বলতো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাস বা জলীয় বাষ্প, তাহলে এখানে আমাদের আরেকটা এন্ট্রপি অ্যাড হয়েছে, যেটা হচ্ছে স্টেট চেঞ্জের জন্য। তো যেহেতু এখানে কোনো স্টেট চেঞ্জ নাই, সো আমাদের শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ দিয়েই করা যায়। তো আমরা যদি এই চ্যাপ্টারের লাস্ট টাইপটা দেখি, যেটা হচ্ছে ক্যালোরিমিটি বা ক্যালোরিমেট্রি। তো ক্যালোরিমেট্রি আমাদের কী বলে, তোমার ক্যালোরিমেট্রির প্রিন্সিপাল আমরা জানি যে ক্যালোরিমেট্রির প্রিন্সিপালটা কি, যেটা হচ্ছে হিট লস্ট ইকুয়াল টু হচ্ছে হিট গেইন। তার মানে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, মানে যতটুকু তাপ একটা প্রক্রিয়ায় গৃহীত হয় ঠিক ততটুকু তাপই বর্জিত হয়। তাহলে এখান থেকে কী বলা যায়, M1S1 ডেল T1 ইকুয়ালস টু হচ্ছে M2S2 ডেল T2। একটা কোয়েশ্চেন দেখি, a 10 gram iron nail is heated and dropped into 100 gram water at 10 degree Celsius. If the final temperature is 20 degree Celsius, find the initial temperature of the nail.
তাইলে আয়রনের স্পেসিফিক হিট দেওয়া আছে 0.11। তাইলে আমাদের এখানে আয়রনের মাসটা কত দেওয়া আছে? আয়রনের মাসটা হচ্ছে গিয়ে তোমার 10 গ্রাম। তো 10 গ্রাম যদি আমরা দেখি যে আমাদের ক্ষেত্রে M1 সমান হচ্ছে 10 গ্রাম বা 0.01 কেজি। আবার পানির ক্ষেত্রে ভরটা কত? পানির ক্ষেত্রে ভরটা হচ্ছে 100 গ্রাম বা 0.1 কেজি। আবার স্পেসিফিক হিট আয়রনের ক্ষেত্রে স্পেসিফিকটা কত? আয়রনের ক্ষেত্রে স্পেসিফিকটা দেওয়া আছে হচ্ছে 0.11 কিলো ক্যালোরি। আমাদের কিলো ক্যালোরিতে দেওয়া আছে। তো কিলো ক্যালোরিকে যদি আমরা জুল পার কেলভিনে নিয়ে যেতে, জুল পার কেলভিনে নিয়ে গেলে আমাদের হয় কত? 4200 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.11 ইন্টু 4200 ইকুয়ালস টু আমাদের আসে 462 জুল পার কেজি পার কেলভিন। আর আমাদের পানির ক্ষেত্রে আমরা স্পেসিফিক হিট জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা তোমার স্ট্যান্ডার্ড। তাহলে আবার টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে কি? টেম্পারেচারের ক্ষেত্রে হচ্ছে তোমার পানির ইনিশিয়াল টেম্পারেচার কত? পানির ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। আর ফাইনাল টেম্পারেচার কত? ফাইনাল টেম্পারেচার হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের বের করতে হবে কি আয়রনের ক্ষেত্রে ইনিশিয়াল টেম্পারেচারটা কত। যদি আমরা ক্যালোরিমিতির সূত্রে নিয়ে যাই তাহলে আমাদের কি আমরা কি বলতে পারি যে M1S1 ইন্টু Tn মাইনাস Tf মানে টি ফাইনাল ইকুয়ালস টু হচ্ছে M2S2 Tf মাইনাস TW। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো ইনপুট করি তাহলে M1 এর ভ্যালু কত? 0.01। S1 এর ভ্যালু কত? 462 ইন্টু Tn মাইনাস 20 ইকুয়ালস টু M2 এর ভ্যালু হচ্ছে 0.1 ইন্টু 4200 ইন্টু TF এর ভ্যালু হচ্ছে 20 মাইনাস TW এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের ভ্যালুটা কত আসে? ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের ভ্যালুটা এখানে আসবে যে 4.62 ইন্টু Tn মাইনাস 20 ইকুয়ালস টু 4200। তাহলে এখান থেকে যদি আমরা আরও ফার্দার ক্যালকুলেশন করি তাহলে Tn মাইনাস 20 ইকুয়ালস টু লেখা যায় 909.09। এখান থেকে Tn এর ভ্যালুটা আসে 909.09 প্লাস 20 বা 929.09 ডিগ্রি সেলসিয়াস। তাইলে আমাদের আয়রনের যে নেইলটা ছিল ওই আয়রনের নেইলটার ইনিশিয়াল ভ্যালুটা কত বা টেম্পারেচারটা কত? আয়রনের ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 929.09 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে এর মাধ্যমে আমরা আমাদের এই চ্যাপ্টারের সবগুলা টাইপ যা ছিল যাগুলো কভার করছি। তো আমাদের কাছে আমরা 14টা টাইপ পাইছিলাম। তো 14টা টাইপের আন্ডারে যে যে ফর্মুলাসগুলো আছে সেগুলো তো আমরা গো থ্রু করছি। এর পাশাপাশি প্রত্যেকটা টাইপের আন্ডারে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি যেন টাইপগুলো আমাদের কাছে আরও বেশি গ্র্যাস্প করতে ইজি হয়। তো ফার্দার আমরা যেটা করব আইইউটি রিলেটেড কিছু ডেডিকেটেড ম্যাথ সলভ করব যেন আমাদের এই চ্যাপ্টারটা আরও ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি। সো এখন আমরা আইইউটি রিলেটেড কিছু ডেডিকেটেড ম্যাথ সলভ করব। তাহলে আমরা যদি আমাদের প্রথম কোয়েশ্চেনটা দেখি যে in one cycle a heat engine absorbs 500 joule from a high temperature reservoir and expels 300 joule to a low temperature reservoir. If the efficiency of the engine is 60% of the efficiency of a Carnot engine, what is the ratio of low temperature and the high temperature in a Carnot engine? আচ্ছা, তাহলে এখানে কি বলছে, একটা হিট ইঞ্জিন আছে যেটা
সামথিং মিটার দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালের ক্ষেত্রে আমি কী বলতে পারি যে অ্যাকচুয়াল ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস কিউ আউট বাই কিউ ইন, যেটাকে আমরা বলতে পারি যে 1 মাইনাস 300 বাই 500, যেগুলো আমাদের দেওয়া আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করে আমাদের আসে হচ্ছে 0.4 বা হচ্ছে তোমার 40%। ঠিক আছে, তাহলে আমাদের রিলেশন কী দেওয়া আছে অ্যাকচুয়ালের ক্ষেত্রে কার্নোটের, আমরা রিলেশনটা আমরা দেখলাম যে ইফিসিয়েন্সি অফ অ্যাকচুয়াল ইকুয়ালস টু হচ্ছে 0.6 ইন্টু ইফিসিয়েন্সি অফ কার্নোট। এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে আমাদের কার্নোটের ইফিসিয়েন্সিটা কত, কার্নোটের ইফিসিয়েন্সিটা হচ্ছে তোমার 0.4 বাই 0.6। তাহলে আমাদের কার্নোটের ইফিসিয়েন্সিটা কত আসে, কার্নোটের ইফিসিয়েন্সিটা আসে হচ্ছে 2/3। তাহলে যেহেতু কার্নোটের ইফিসিয়েন্সি 2/3, তাহলে এখানে যদি আমরা কার্নোটের ইফিসিয়েন্সির ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি যে কার্নোটের ইফিসিয়েন্সি ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস TL বাই TH, তাইলে 2/3 ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস TL বাই TH। তাহলে আমাদের কী বের করতে বলছে যে হাই টেম্পারেচার আর লো টেম্পারেচার রেশিওটা বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে TL বাই TH সমান হচ্ছে 1/3। তার মানে হাই টেম্পারেচার আর লো টেম্পারেচার আর হাই টেম্পারেচারের রেশিওটা এখানে কত, লো টেম্পারেচার আর হাই টেম্পারেচার রেশিওটা হচ্ছে 1:3। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা যদি আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই, from what height must a piece of ice fall due to gravity so that 10% of the ice melts by the heat produced? Consider that all the mechanical energy has been converted into heat. তার মানে যতটুকু যান্ত্রিক শক্তি ছিল পুরোটাই আমাদের হিটে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, আমাদের স্টেট চেঞ্জ আছে। তো স্টেট চেঞ্জ যেহেতু আছে, তাহলে আমরা বলছি যে 10% আইস মেল্ট হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে mgh বা পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হচ্ছে 0.1 ইন্টু mLf। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করার ট্রাই করি যে কাটা যাবে, তাহলে আমরা বলতে পারি যে gh ইকুয়ালস টু হচ্ছে 0.1 LF। তাহলে আমাদের বের করতে বলছে কি ফ্রম হোয়াট হাইট, তার মানে আমাদের বের করতে হবে হাইটটা। তাহলে হাইট ইকুয়ালস টু হচ্ছে 0.1 LF বাই জি। তাহলে আমাদের 0.1 ইন্টু LF এর ভ্যালুটা কত, LF এর ভ্যালুটা হচ্ছে 336,000 বাই 9.8। তাহলে আমরা যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করার মাধ্যমে আমাদের আনসারটা আসে হচ্ছে 3428.57 মিটার। তার মানে যদি আমরা 3428.57 মিটার উচ্চতা থেকে একটা বরফকে পড়তে দিই, তাহলে গ্র্যাভিটি এর জন্য ওইটা 10% আইস মেল্ট হবে পানিতে। যেহেতু আইস থেকে এখানে আমরা MLF কেন ইউজ করলাম, যেহেতু আইস থেকে মেল্ট হয়ে আমাদের কী হয়, পানিতে উৎপন্ন হয়, সেক্ষেত্রে এখানে টেম্পারেচারের চেঞ্জ, এখানে হচ্ছে তোমার স্টেট চেঞ্জ। যেহেতু স্টেট চেঞ্জ হয়েছে, সেই জন্য আমরা MLF ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের নেক্সট ম্যাথটা দেখি যে ইন এ সিলিন্ডার দেয়ার ইজ 0.001 মিটার কিউব গ্যাস অ্যাট 300 কেলভিন টেম্পারেচার অ্যান্ড অ্যাট 10⁵ প্যাসকেল প্রেশার। ঠিক আছে, দ্য গ্যাস ইজ এক্সপ্যান্ডেড আইসোথার্মালি ফার্স্ট অ্যান্ড লেটার এক্সপ্যান্ডেড এগেইন অ্যাডিয়াবেটিক্যালি। তার মানে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় এটাকে বাড়ানো হয়েছে আয়তন, তারপরে এটা এক্সপ্যান্ড করা হয়েছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ইন ইচ কেস রেশিও অফ এক্সপানশন ইজ 1:2। ক্যালকুলেট দ্য টোটাল ওয়ার্ক ডান। মানে গামার ভ্যালুটা কত দেওয়া আছে, গামার ভ্যালুটা দেওয়া আছে তোমার 1.4। তাহলে আমাদের এখানে কি দুইটা প্রসেস, একটা হচ্ছে আইসোথার্মাল, একটা হচ্ছে এডিয়াবেটিক। ঠিক আছে, ইন ইচ কেস কি বলছে, রেশিও অফ এক্সপানশন ইজ 1:2। তার মানে প্রথম কেস কি, প্রথমে হচ্ছে আমাদের কি আইসোথার্মালি। তো আইসোথার্মালের ক্ষেত্রে কি হয়েছে আমরা একটু দেখি।
যখন আইসোথার্মালি এক্সপ্যান্ড করা হয়েছে তখন আমাদের V1 থেকে হয়েছে কিসের 2V1 তার মানে এটা হচ্ছে তোমার দ্বিগুণ করা হয়েছে, মানে যেহেতু 1:2, তাহলে এখান থেকে আমরা ওয়ার্ক ডান কী বলতে পারি, W1 হচ্ছে P1V1 লন V2/V1। তাইলে আমরা এখান থেকে কি বলা যায়, এখান থেকে আমরা বলতে পারি যে পি এর ভ্যালুটা কত, 10⁵ ইন্টু ভি এর ওয়ানের ভ্যালুটা কত, V1 এর ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার 10⁻³ লন V2/V1টা কত, V2/V1টা হচ্ছে 2। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, তো এই ক্যালকুলেট করার মধ্যে আমাদের ওয়ার্ক ডানটা কত আসে, ওয়ার্ক ডানটা আসে 69.3 জুল। তাহলে আইসোথার্মালের ক্ষেত্রে আমরা দেখলাম কী হলো। এখন যদি আমরা এডিয়াবেটিকের ক্ষেত্রে দেখি, তাহলে এডিয়াবেটিকের ক্ষেত্রে কী হয়, আবার 1:2 রেশিওতে এক্সপ্যান্ড হয়। যেহেতু আমাদের প্রথমেই 2V1 আছে, তাহলে এটা 2V1 থেকে হবে 4V1, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ওয়ার্ক বের করতে চাই, তাহলে ওয়ার্ক বের করার আগে আমাদের প্রথমে কী বের করতে হবে, তাপমাত্রা বের করতে হবে। তো যেহেতু আমরা তাপমাত্রা বের করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে কী করতে পারি যে T2V2/Γ-1 = T3V3⁻⁻1, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। এখান থেকে আমরা বের করবো কি T3 এর ভ্যালুটা, তো T3 কী লেখা যায়, T2 ইন্টু V2/V3⁻⁻1। তো এখান থেকে আমরা কী বের করতে পারবো, এখান থেকে আমরা বের করতে পারবো T3 এর ভ্যালুটা। তাহলে T3 এর ভ্যালুটা কত, T3 এর ভ্যালুটা হচ্ছে, যদি T2 এর ভ্যালুটা কত, T2 এর ভ্যালুটা হচ্ছে 300 কেলভিন। তাহলে 300 ইন্টু V2/V3টা কত, V2/V3টা হচ্ছে হাফ, যেহেতু 1:2, Γ 1.4 - 1। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের T3 এর ভ্যালুটা আসে কত, 227.37 কেলভিন। এখন যদি আমরা আলটিমেটলি এডিয়াবেটিকের ক্ষেত্রে আমাদের ওয়ার্কটা মেজার করি, তাহলে এডিয়াবেটিকের ক্ষেত্রে ওয়ার্কটা কত, এডিয়াবেটিকের ক্ষেত্রে ওয়ার্কটা W2 হচ্ছে NR T2 - T3/Γ-1। তাহলে যেহেতু T2/3 তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আবার আমরা লিখতে পারি NR লিখতে পারি কি P1V1/T1। তাহলে P1V1/T1 আমরা আলাদা করে যদি P1V1/T1 এর ভ্যালুটা বের করি, তো এইখানে দেখো আমরা NR সমান কি লিখতে পারি, P1V1/T1, যেটা হচ্ছে তোমার P1V1/T1 এর ভ্যালুটা কত, 100/300, তাহলে লেখা যায় 1/3। তাহলে আলটিমেটলি যদি আমরা এখানে লিখি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1/3 ইন্টু 300 মাইনাস 227.37/1.4 - 1। এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করার মাধ্যমে আমাদের ওয়ার্কটা আসে 60.525 জুল। আলটিমেটলি আমাদের টোটাল ওয়ার্কটা কত, টোটাল ওয়ার্কটা হচ্ছে তোমার W1 + W2, যেটা ভ্যালুটা আসে 129.8 জুল। তাহলে আলটিমেটলি দুইটা প্রসেস করার পর আমাদের টোটাল ওয়ার্কটা কত আসে, টোটাল ওয়ার্কটা আসে হচ্ছে 129.8 জুল। তাহলে এবারে যদি আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখি, এ কার্নোট ইঞ্জিন হুজ সিঙ্ক ইজ এট 300 কেলভিন হ্যাজ অ্যান এফিসিয়েন্সি অফ 40%,
by how much should the temperature of source be increased so that the increase is efficiency by 50% of the original efficiency. তাহলে এই সেম টাইপ অফ ম্যাথটা আমরা অলরেডি করে আসছি, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ ছিল। তাহলে আমরা যেটা করতে পারি, এটা প্র্যাকটিস হিসেবে রাখতে পারি, এটা হোমওয়ার্ক হিসেবে থেকে গেল। তাহলে আমরা যদি আমাদের নেক্সট ম্যাথটা দেখি, during one cycle an engine extracts 2 into 10 to the power 3 joule of energy from a hot reservoir and transfers 1.5 into 10 to the power 3 joule to a cold reservoir. How much power does the engine generates if it goes through 4 cycles in 2.5 সেকেন্ড? আচ্ছা, তাহলে পার সাইকেল আমরা কি করতে পারি, যে পার সাইকেল আমাদের কতটুকু ওয়ার্ক হচ্ছে যদি আমরা দেখি, যে ওয়ার্ক পার সাইকেল আমরা বলতে পারি ওয়ার্ক পার সাইকেল হচ্ছে QH মাইনাস QL, যেটা হচ্ছে 2000 মাইনাস 1500 মানে হচ্ছে 500 জুল, মানে প্রতি চক্রে কাজ হচ্ছে 500 জুল। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক যদি প্রতি চক্রে 500 জুল হয়, তাহলে 4টা চক্রে মোট টোটাল ওয়ার্ক হচ্ছে 2000 জুল। তাহলে টোটাল জুল হচ্ছে 2000। তাহলে আমাদের পাওয়ারটা কত? পাওয়ার P সমান আমরা লিখতে পারি যে WT বাই টাইম, তার মানে 2000 বাই 2.5, তার মানে আমাদের ক্ষমতাটা কত? ক্ষমতাটা আসছে হচ্ছে 800 ওয়াট। তার মানে আমাদের এই ইঞ্জিনটার মোট কতটুকু ক্ষমতা জেনারেট করতেছে? এই ইঞ্জিনটা জেনারেট করতেছে তোমার 800 ওয়াট ক্ষমতা। তাহলে এবারে যদি আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথটা দেখি, যে 1 গ্রাম অফ ওয়াটার বিকামস 1671 centimeter cube of steam when boiled at a pressure of 1 atm. The heat of the vaporization at this pressure is 2256 joule per gram. What is the external work done? আচ্ছা, তাইলে আমাদের কি দেয়া আছে? প্রেশার দেয়া আছে যেটা হচ্ছে 1 atm, আমরা লিখতে পারি 101325 প্যাসকেল। আর দেয়া আছে কি আমাদের দুইটা ভলিউম দেওয়া আছে, তাই আমরা এখান থেকে কী বের করতে পারি? ডেল ভি। ডেল ভিটা কি? ডেল ভিটা হচ্ছে কি তোমার প্রথমে গ্যাসীয় অবস্থায় যে ভলিউমটা ছিল মাইনাস তোমার লিকুইড অবস্থায় যে ভলিউমটা ছিল ওইটার বিয়োগফল। তাইলে গ্যাসীয় অবস্থায় ভলিউম ছিল কত? 1671 সেন্টিমিটার কিউব থেকে বয়েলড হয়ে আমার কতটুকু আসছে? 1 সেন্টিমিটার কিউবে। তাইলে আমার আসে যাচ্ছে 1670 সেন্টিমিটার কিউব, যেটাকে যদি আমরা মিটার কিউবে নিয়ে যাই তাহলে হয় তোমার 1670 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমি যদি ওয়ার্ক ডানটা ক্যালকুলেশন করি, তাহলে ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমি কনস্ট্যান্ট প্রেশারের ক্ষেত্রে ওয়ার্ক হচ্ছে পি ডেল ভি। তার মানে আমাদের পিটা কত? 101325 ইন্টু ভলিউমটা কত? 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমাদের আলটিমেটলি ভ্যালুটা আসে 169.2 জুল। এটি ছিল আমাদের টোটাল ওয়ার্ক ডান। তাহলে এই চ্যাপ্টারে আমরা আসলে অনেকগুলো ম্যাথ করলাম। আমরা আশা করতেছি যে এই চ্যাপ্টার আমাদের খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে। তো এই টাইপগুলো ভালোভাবে পড়লে, ফর্মুলাগুলো ভালোভাবে গ্রেসপ করলে, আর ফর্মুলাগুলো কোথায় ইউজ করতে হবে ওগুলো জানলে আমরা এই চ্যাপ্টার ভালোভাবে আনসার করতে পারব। সো থ্যাংক ইউ।